ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। তো আজকে সানডে, চাটা খাওয়া হয়ে গেছে। ঝিনুক এখনও ঘুমোচ্ছে, ওকে একটু বাদে ঘুম থেকে তুলবো। আর আজকে তো ঘূর্ণিঝড় আসার কথা আছে রাত থেকে, জানি না কি পরিস্থিতি হবে। তো মোটামুটি তো যতটা সম্ভব জল টল তুলে সমস্ত ব্যবস্থা করে রাখার ইচ্ছা আছে। এখন দেখা যাক কতটা করা যায়, জানি না। বলে তো সকাল থেকে হবে, যদি আগে থেকে শুরু হয়ে যায় আরও প্রবলেম। তো আপাতত আমি ঝিনুককে ঘুম থেকে তুলি, কারণ এখন না ওকে ওরকমভাবে খাটে রাখতে সত্যি খুব ভয় লাগে। তো আগে কাজকর্মগুলো সারি। আমার আজকে রান্নাও করব আমি। তো আজকে রান্না করব বলতে, কালকে তো চিকেন খেয়েছি, তাই আজকে চিকেন করব না, আজকে ডিম করব। আর একটা স্পেশাল রেসিপি বানানোর ইচ্ছা আছে, আপনাদের সঙ্গে পুরো রেসিপিটাও শেয়ার করব। তো দেখতে থাকুন। সঙ্গে কথা বলতে বলতেই ঘর থেকে ঝিনুকের আওয়াজ পাচ্ছি, আগে ওকে দেখে আসি। ঝিনুক উঠে গেছে। আম্মা, তুমি ঘুনু থেকে উঠে মশারির বাইরে বেরিয়ে গেছিলে কেন? যদি পড়ে যেতে কি হতো? যদি পড়ে যেতে কি হতো? 100 বার দেখতে আসছি, আওয়াজে উঠে গেছ? আওয়াজে উঠে গেছ? হ্যাঁ, ঘুনু হয়েছে? ঘুনুটা হয়েছে নাকি মাম্মা? ভালো ঘুনু হয়েছে? হ্যাঁ, মশারিতে হেলান দিও না, মশারি ভেঙে গেলে লেগে যাবে তোমার। হ্যাঁ, তুমি মশারির বাইরে বেরিয়ে এলে কেন? পড়ে গেলে কি হতো? পড়ে গেলে কি হতো মামা? পড়ে গেলে কি হতো? ও চুনু গাছে, আমি একটা মিটিকে তোমাকে একটা চুনু দিয়েছি, ও আমায় চুনু দিচ্ছে। কি হয়েছে শোনা আমার? না 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 না, আমার বিনুনিটা দেখে ওর খুব উত্তেজনা হয় যে কখন মার চুলটা ধরে টানবো, বলো? হ্যাঁ, চক্ষু করি, চক্ষু করি। বাবা কই? বাবা কই? খোঁজ বাবাকে। ঝিনুককে খাইয়ে দাইয়ে আমি রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করতে। তো আপনাদেরকে তো প্রথমেই বললাম আমি একটা স্পেশাল রেসিপি বানাবো, একটা না দুটো। তো প্রথমে আমি বানিয়ে নেবো ভেজ পোলাও, আর তার সাথে বানাবো আজকে আফগানি এগ কোরমা। তো প্রথমে বানিয়ে নিচ্ছি ভেজ পোলাও। তো ভেজ পোলাও বানানোর জন্য প্রথমে আমি পনিরের টুকরোগুলোকে একটুখানি সাদা তেলে ফ্রাই করে নিচ্ছি, খুব হালকা করেই ফ্রাই করব। পনির সবসময় একটু হালকা করেই ফ্রাই করা উচিত, কারণ বেশি ফ্রাই করলে খুব চিউই হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। তো হালকা করে এপিট ওপিট করে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। তো পনিরগুলো ফ্রাই করে আমি একটা আলাদা পাত্রে তুলে রেখেছি। এবার প্রেসার কুকারের মধ্যে আমি একটু সাদা তেল নিয়ে নিলাম, আর এই সাদা তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, মানে দারচিনি, লবঙ্গ আর এলাচ। তো এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে একদমই যদি ভেজ বানাতে চান তাহলে পেঁয়াজটা দেবেন না, আমি পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা দিলে স্বাভাবিকভাবে আরেকটু টেস্ট ভালো হবে। তো পেঁয়াজটা একটুখানি হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। তা সবজির মধ্যে আমি দিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, এগুলোই দিয়েছি। তো এইগুলো দিয়ে আর একটুখানি কাঁচা লঙ্কাও আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। তো এইগুলো দিয়ে এই সবজিগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব। আর এর মধ্যে যাতে সবজিগুলো একটুখানি ভালো করে সেদ্ধ হয়ে যায়, নুনটা ঢুকে যায় সবজির মধ্যে, তার জন্য আমি একটুখানি খুব সামান্য নুন দিয়ে দিলাম। এরপর একটু কাজু বাদাম দিয়ে দিলাম, কাজু বাদামটাও হালকা করে ফ্রাই করে নেব। তো এগুলো ফ্রাই হয়ে গেলে আমি আগে থেকে চালটা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখানে আমি চাল ইউজ করেছি বলতে বাসমতি চাল ইউজ করেছি। সেই বাসমতি চালটা দিয়ে এর মধ্যে খুব ভালো করে একটুখানি ফ্রাই করে নিলাম। মানে খুব বেশি ফ্রাই করব না, খুব বেশি ফ্রাই করলে জিনিসটা ভালো লাগবে না, হালকা করে ফ্রাই করব। আর এর সঙ্গে পনিরটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি ঠিক যতটা চাল দিয়েছি তার দ্বিগুণ আমি জল দিচ্ছি। দ্বিগুণের থেকে একটু সামান্য বেশি দিয়েছিলাম, কারণ শুধু চাল না, সবজিগুলো আছে, সবজিগুলো সেদ্ধ হতে হবে। সেই জন্য আমি দ্বিগুণের থেকে সামান্য একটুখানি বেশি জল দিয়েছিলাম। আবার খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ খুব বেশি জল দিলে হচ্ছে মানে গলে গলে যাবে। তো এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর অল্প একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ এতগুলো সবজি আছে, একটুখানি মিষ্টি না হলে ভালো লাগবে না, যেহেতু এটা পোলাও। তো এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি।
এরপরে দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা কিশমিশগুলো, আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে ঘি। ঘি দিলে পোলাওয়ের টেস্টটা না আরও বেশি সুন্দর লাগে। আমি সবসময় পোলাওতে ঘি দিই, সেটা আমি যেরকম পোলাওই বানাই না কেন। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। তো দেখুন আমার পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি 2টো হুইসেল দিয়ে নিয়েছিলাম। 2টো হুইসেল হওয়ার পরে পোলাওটা প্রচণ্ড ঝরঝরে হয়েছে, খুব ভালো হয়েছে। একটুখানি হালকা আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দিয়েছি যাতে ভেতরে ভাপটা বেরিয়ে যায়, না যাতে ভাপে ভাপে গলে না যায়। তো দেখলেন আপনারা, রেডি তো হয়ে গেল পোলাও। এরপরে আমি বানিয়ে নিচ্ছি আফগানি এগ কোরমা। তো আফগানি এগ কোরমা বানানোর জন্য আমি কড়াই একটু সাদা তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি পেঁয়াজ একটুখানি কুচো করে, আদা কুচো করে, আর রসুনগুলোও গোটা গোটাই দিয়ে দিয়েছি, আর লঙ্কা দিয়েছি। এর মধ্যে আমি কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম, আমি ভাঙা কাজু ইউজ করেছি। তো তেলে এগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেব। দেখুন বেশ ট্রান্সলুসেন্ট কালার হয়ে গেছে, বেশ মানে জিনিসটা কুক হয়ে গেছে। তো এই অবস্থাতে আমি এটাকে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব। ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে ওটাকে পেস্ট করব। তো ইতিমধ্যে আমি এখানে ডিমগুলোকে একটুখানি গাগুলো কেটে কেটে নিচ্ছি, যাতে ডিমগুলো দেখতেও ভালো লাগে আর ফ্রাই করতে গেলে না ছেটে, আর ডিমের মধ্যে যাতে এটার গ্রেভির রসটা যাতে ঢুকে যায়। এবার ডিমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। তো এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দেবো, যাতে ডিমগুলোতে হালকা কালার আসে আর একটু নুনও হয়। দেখুন ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মানে একদম যেন চামড়ার মতন না হয়ে যায়, হালকা করে ভাজবো। তো আমি যে মিক্সচারটা রেডি করেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম দিয়ে, সেটা পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে খানিকটা ধনে পাতাও দিয়ে দিলাম। ধনে পাতাটার মধ্যে আমি 2 কুচো বরফও দিয়ে দেবো, যাতে কালারটা সবুজই থাকে। এভাবে আমি কিন্তু এই পুরোটাকে পেস্ট করে নিলাম। এবার কড়াইয়ে যে ডিম ভাজার তেলটা ছিল তার মধ্যে আমি একটু দারচিনি, লবঙ্গ, একটু জয়িত্রী দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে পুরো যে পেস্টটা করেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, ধনে পাতা সবকিছু দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। আর এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে দিলাম। তো আমার কাছে ধনে গুঁড়োটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি শুধু জিরে গুঁড়ো দিয়েছি। আপনাদের কাছে ধনে গুঁড়ো থাকলে আপনারা দিতেও পারেন। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা টক দই। তো টক দইটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করবো। আর টক দই দিলে না এমনিতেই খুব তেল ছাড়ে। আপনি দেখবেন আমি কিন্তু খুব কম মানে তেলে রান্না করেছি, কিন্তু অয়েল কিন্তু অনেকটাই রিলিজ করবে। তো এটা এত ভালো হবে, আপনি দেখবেন যে তেল কতটা ছাড়ছে। তো খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। অলরেডি তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার এর মধ্যে আমি আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিলে রান্নার টেস্টটা একটু ভালো হয়, তো আমি সবসময় গরম জল ইউজ করারই চেষ্টা করি। তো গরম জলটা দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। তো এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা যে ডিমগুলো, সেইগুলো দিয়ে দেব। তো এই ডিমগুলো দিয়ে দেওয়ার পরে একটুখানি ফুটতে ফুটতে আমি আগে থেকে দেখবেন খানিকটা কসুরি মেথি মানে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, আমি এই ড্রাই রোস্ট করা কসুরি মেথিটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো কসুরি মেথি দিলে না একটা খুব সুন্দর ফ্লেভার আসে। তো এটাকে ভালো করে মিশিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে এটা ভালো করে কুক হতে পারে। আর তারপর আমি কিছুটা কুক হয়ে গেলে, মানে কিছুটা ফুটতে ফুটতে আমি এর মধ্যে নুন দিয়ে দেবো, আর খুব সামান্য একটু চিনি দেবো। চিনি কিন্তু খুব সামান্যই দিচ্ছি আমি, জাস্ট হালকা টেস্ট যাতে এনহ্যান্স হয় সেই জন্য। তো পুরো যে ঝোলটা ছিল সেটাকে এরকম শুকিয়ে আমি গ্রেভির মতন করে নিয়েছি। দেখুন কি ভালো অয়েল রিলিজ করেছে। আর এই তেলটা রিলিজ করেছে কিন্তু পুরোটাই টক দইয়ের জন্য। আমি কিন্তু রান্না করেছি খুবই কম তেলে। তো রেডি আমার আফগানি এগ কোরমা। কেমন হয়েছে আপনারা নিজেরাও বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। তো
তো রান্নাবান্নার পরে অনেকগুলো বাসন বেরিয়ে গেছিলো, সেগুলোকে আমি আস্তে আস্তে মেজে নিচ্ছি। তার কারণ হলো আমার সকালবেলা যে হাউস হেল্প দিদি আসেন, যিনি ঘর ঝাঁট মোছা আর বাসন মাজার কাজ করেন, তিনি তো সকালবেলাতেই আসেন আর করে কাজ চলে গেছেন অলরেডি। তো বাসনগুলো সব ছিল, আমার পক্ষে সকালবেলা রান্না করার সময় হয় না, কারণ আরও কাজ থাকে, ঝিনুকের রান্নাটা করার থাকে, ঝিনুককে খাওয়ানো থাকে, অনেক কাজ থাকে। তো আমার একটুখানি বেলাই হয়ে যায় আমি যদি রান্না করি। তো এই বাসনগুলো পড়ে থাকলে না একদম ভালো লাগে না। তো এইগুলো যেগুলো আমার রান্না করতে গিয়ে বেরিয়েছে, সেই বাসনগুলো আমি একটুখানি মেজে নিচ্ছি। তো বাচ্চা থাকলে যে কত এক্সট্রা কাজ থাকে, মানে সেটা যাদের বাচ্চা আছে তারা খুব ভালো করে রিলেট করতে পারে, মানে যাদের বাচ্চা ছোট। তো এগুলো তো আগে বুঝতাম না, এখন বাচ্চা হওয়ার পরে দেখছি, ঝিনুক হওয়ার পরে, যে সত্যি কত এক্সট্রা কাজ থাকে যেগুলো আমরা গুছিয়ে আর উঠতে পারি না। মানে কাজ সারাদিনে মনে হয় যেন শেষ হচ্ছে না। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বাসন টাসনগুলো সব মাজাও হয়ে গেছে। আর আমি যখনই বাসন মাজি বা বেসিনে কোনো কাজ করি না, এই বেসিনটা একটু ভালো করে মেজে নিই, কারণ একটুখানি কিছু পড়ে থাকলেই না সেটার একটা বাজে দাগ হয়ে যায়। মানে সে চায়ের পাতার দাগ হোক বা কোনো এঁটো কাটা পড়ে থাকুক সেটার দাগ হোক, তো আমি সবসময় স্কচ ব্রাইট দিয়ে একটুখানি মেজে নিই। তো দেখুন বাসনগুলো মাজা হয়ে গেছে, আমি এখানে উপর করে দিয়েছি। দাদাকে টাটা করে দাও মামা, দাদা বাড়ি যাচ্ছে, দাদা বাড়ি যাচ্ছে। এসো আমার কাছে চলে এসো। গরম লাগছে। তো বাবা তো এসেছিল প্রত্যেকদিন যেরকম আসে, ঝিনুকের সঙ্গে একটুখানি খেলছিল। আমি তার মাঝখানে কাজগুলো সব সেরে নিলাম। ঝিনুককে তো স্নান করানো হয়ে গেছে, তাই বাবাও চলে যাচ্ছে ঝিনুকের সঙ্গে একটু খেলা টেলা করে। ঝিনুকের সঙ্গে দেখা করতে আসতে না পারলে না বাবারও মনটা একদম ভালো লাগে না। মানে কদিন আসতে পারেনি বলে বাবার মনটা খুব খারাপ ছিল, খালি বলছিল কবে যেতে পারবো ঝিনুকের কাছে। তো ঝিনুকের একটু ভালো লাগে, বাবা এলে ও খুব দাদাই দাদাই হয়েছে ওর এখন। সুকৃত একটু বেরিয়েছে, ও অ্যাকচুয়ালি গেছে ড্রাইভিং ক্লাসে, কারণ কদিন বাদে ড্রাইভিং এর পরীক্ষা আছে। তো একটু বাদেই চলে আসবে। ঝিনুককে স্নান করিয়ে দিয়েছি, এবার ঝিনুককে ঘুম পাড়িয়ে দেবো। একটু না ঘুমোলেও হয় না, না ঘুমোলেও পারবে না। তো সুকৃত একটু বেরিয়েছিল, এখনো ফেরেনি। এবার আমি ভাবছি ঘুম পাড়াবো কি করে, হয়েছে একদম বিধ্বস্ত অবস্থা। আমি ঝিনুককে ঘুম পাড়িয়ে গিয়ে স্নান করে নেবো। এবার ঘুম পাড়ানোর জন্য ওয়েট করছি, কারণ এখন যদি আমি ঝিনুককে ঘুম পাড়াই তাহলে সুকৃত এসে ওকে ওয়েট করতে হবে। দেখি ওকে একটা ফোন করি, যদি ওর লেট না হয় তাহলে একটু দাঁড়িয়ে যাবো, আর নাহলে ঘুম পাড়িয়ে দেবো। ওটা করে কাদের কুলের বউ করতে হবে। ও মা, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। আমার আজকে এই অবস্থা কেন? বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়ছে, তারপরে খুঁজে পাচ্ছিলাম না কোথায় ট্রেনিংটা হচ্ছে। বিধ্বস্ত অবস্থা, তারপর অবস্থা টাইট। বাইক নিয়ে যেতে পারেনি, একদম পাবলিক ট্রান্সপোর্টে যেতে যেতে 10 বার ব্রেক জার্নি করে করে। বৃষ্টি পড়ছে। হ্যাঁ বৃষ্টি তো আসে, যার সময় পড়েনি। আম পেয়েছো? আম পেয়েছি, কিন্তু কার্বাইড দেওয়া বড় আম পাইনি, গাছ পাকা আম পেয়েছি। গাছ পাকা আম তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। গাছ পাকা ছোট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাঞ্চের থালি। এখন আমরা খেতে বসবো, তো খেয়েই বলতে পারবো যে এক্স্যাক্টলি কেমন খেতে হয়েছে। তো এই হচ্ছে এগ, আর এই হচ্ছে ভেজ পোলাও, আর এটা হচ্ছে সুকৃত থালা। সুকৃত স্টিলের থালা খেতেই ভালোবাসে, তাই ও স্টিলের থালা, ও কাঁচের থালা একদম পছন্দ করে না। কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট কালারটা দারুণ হয়েছে। মানে আলোটা তো খুব বেশি নেই ওর জন্য। কালারটা দারুণ হয়েছে। কেমন হয়েছে এই আরেকজন থালাটা ফেলে দিল নিচে। ওকে তো একটু একটু খেতে দিতে হবে, নাহলে তো হবে না। রাইস ওকে একটু একটু দিতে হবে, নাহলে ও বসবে না। যাই খাই ওকে একটু দিতে হবে। কেমন হয়েছে? তুই যখন বলেছিলি ডিমের কোরমা করবে, আমি ডিমের কোরমা না, এটা হচ্ছে আফগানি এগ কোরমা। খুব ভালো হয়েছে, খুব সুন্দর টেস্ট। কি হলো? ওকেও দিতে হবে, ওকেও দিতে হবে। যেহেতু আমার ভালো লাগে কাঁচের থালাতে খেতে, তাই আমি কাঁচের থালাতেই খাবো। কিন্তু সুকৃত একদম পছন্দ করে না কাঁচের থালাতে খেতে, তার জন্য স্টিলের থালা। আমার ছোট থালাতে ভালো লাগে না। ছোট থালাতে ভালো লাগে না, ও এরকম বড় থালাতে খেতে পছন্দ করে। আর তার সাথে আজকে আমাদের আছে মিষ্টি দই, কালকে নিয়ে এসেছিলাম, ওটা খাওয়া হবে। সবথেকে ভালো হচ্ছে কালারটা, জাস্ট মানে সবুজ, হালকা সবুজ, দারুণ কালারটা। কালারটা দেখে আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, জানো তো।
যথেষ্ট ঠিকঠাক হয়ে যাবে পরিমাণটা, কালারটা সব থেকে ভালো লাগবে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, সুকৃতা ঝিনুক ওই ঘরে চলে গেছে, ঝিনুকে একটু বাদে ঘুম পাড়াবো। আর আমি একটুখানি এই ছোট ঘরে এসেছিলাম, তো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, কিন্তু বলছে তো রিমল আসবে, তো ঘূর্ণিঝড়ের জন্য তো পূর্বাভাস আছে, সব দিকে সবাই সাবধানতা অবলম্বন করেছে। আমিও মোটামুটি একটু জল টল ভরে রেখেছি, কারণ ঘূর্ণিঝড় হলেই কারেন্ট যাবে, যদি সেরকম মারাত্মক কিছু হয় আমফান টামফানের মতন, তো সেটা একটা প্রবলেম হয়ে যাবে। আমি যতটা সম্ভব কাজ এগিয়ে রেখেছি, ঝিনুকের ফিডিং বটলগুলো ফুটিয়ে রেখে দিয়েছি একদম, কারণ তখন গিয়ে একটা জলের সমস্যা হয়ে যাবে। ঝিনুকেরও জল ফুটিয়ে রাখছি, যেটা আমি রাতেই করি নর্মালি, কিন্তু আমি জলটা ফুটিয়ে রেখে দেবো, তার কারণ একটা না তখন গিয়ে একটা প্রবলেম হয়ে গেলে মুশকিল। বাচ্চার ব্যাপার তো, বাচ্চার জিনিসগুলো অ্যাটলিস্ট জায়গাটা জায়গায় করে রাখাই ভালো। তো আমাদের সমস্ত মোটামুটি বালতিতেও আমি জল ভরে রেখে দিয়েছি, কোনো রকম প্রবলেমে যাতে না পড়তে হয়, কারণ সেই অবস্থায় কোথাও চলেও যেতে পারবো না, ট্যাঙ্কির জল ফুরিয়ে গেলে ঘরেই থাকতে হবে। তাই যতটা সম্ভব সাবধান হয়ে থাকা যায় আর যতটা সম্ভব প্রস্তুতি নিয়ে রাখা যায় ততই ভালো। তবে সত্যি খারাপ লাগে এইসব ঘূর্ণিঝড় টাইপের কিছু হলে না, রাস্তায় যারা থাকে তারা এত প্রবলেমে পড়ে যে আমি সত্যি চাই না যে এইসব কিছু হোক। একটা মানে ভয় লাগে যে যারা রাস্তায় আছে তাদের কি অবস্থা। সবার তো এরকম অবস্থা না যে আমাদের মতন সেফ প্লেসে তারা আছে, অনেক লোক আছে যারা ফুটপাথে থাকে, তার মানে তাদের জন্য তো সত্যি এইসব সিচুয়েশানগুলো যখন আসে, ন্যাচারাল ক্যালামিটি, তখন খুব প্রবলেম হয়ে যায়। তো আগে ওয়েদারটা দেখিয়ে দিই কেমন এখানে লাগছে। তো আজকে এখানকার আবহাওয়া কিছুটা এরকম, মানে মেঘ করে আছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো এরকমই আজকে সারাদিনই হয়ে আছে। সকালবেলা একটু হালকা রোদ উঠেছিল, কিন্তু সেই আবার বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। সকালবেলা কিন্তু বেশ ভোরের দিকে ঝড় দিয়ে বৃষ্টি দিয়ে এসেছিল, আমি তো ভাবলাম সকাল থেকেই বুঝি শুরু হয়ে যাবে, তো সকাল থেকে ভাগ্যিস শুরু হয়নি। আর বারান্দায় তো ঝিনুকের কাঁথা টাথা মেলে আমি দিয়েছি, এখানে গোপালের জামা ঝুলছে। আমরা কোভিড আমফান সব এই ফ্ল্যাটেই কাটিয়েছি। তো আমরা এখানে এসেছি 2019 সালে, 2020 সাল থেকেই কোভিডের শুরু হয়, আর তারপরেই আমফান হয়। তো আমফানটাও আমরা দেখেছি কি ভয়ানক, ঘরে টরে অবধি জল ঢুকে গেছে। তো আমাদের ঘরে এরম অবস্থাতে ফ্ল্যাটে থাকি, যদি জল ঢুকে যায় জানলা দিয়ে, বিছানা পুরো ভিজে গেছিলো। তো সেই পরিস্থিতিতে যারা বাইরে থাকে তাদের কি অবস্থা। অনেক জায়গায় গাছ ভেঙে পড়েছে, আমার মামার বাড়ির ওদিকে তো বড় বড় বট গাছ, একটু গ্রাম সাইডে তো বড় বড় বট গাছ ভেঙে পড়েছে। আমার মামার বাড়ি হচ্ছে বাদুর ওইদিকে, বামুনমুড়া, বাদু আপনারা চেনেন কতদূর আমি জানি না, মধ্যমগ্রামের ভেতরে। তা ওখানে মানে রীতিমতন গাছ, বড় বড় বট গাছ উল্টে পড়েছে। আর তখন আমার মাসির মেয়ে না প্রেগনেন্ট ছিল, ওই অবস্থায় মানে ওই গাছ অনেক দিন ছিল, ওই গাছ ডিঙিয়ে গিয়েও ডাক্তার দেখাতে গেছে। মানে তখন যে কি ভয়াবহ পরিস্থিতি গেছিল। ঝিঙ্কুরানি 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 বলেছি, এসছে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? না 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 না, ক্যামেরায় অ্যাটাক করছে। পাঁচ বালিশটা সরাও না। ঝিনুকরানি ফরফরানি ফড়িং ভাজা খায়, ঝিনুকরানি ফরফরানি ফড়িং বালিশ দিলেই শুয়ে পড়ে। বালিশগুলো ওর খুব প্রিয়। ও নিজের বালিশ কাউকে নিতে দেয় না, হিংসুটি আছে এইসব ব্যাপারে, আমি নিলেও দেবে না। বালিশগুলোকে যে কি ভালোবাসে, ওকে যখন ঘুম পাড়াই বালিশগুলো জড়িয়ে ঘুমায়। ঘুম পাড়ানোর সময় ওর বালিশগুলো চাই, ঘুমের পরে না। কি দাদা দাদা দাদা, তুই মা বাবা বলিস না, দাদা বলিস। বাবাটা বলে মাঝে মাঝে, মা বলতো আগে, এখন মা বলতে চায় না। বাবা বালিশ নিয়ে নিয়েছে, ওই দেখ তোর বাবা বালিশ নিয়ে নিয়েছে, ক্যামেরায় দেখলো যে বালিশটা নিয়েছে। দেখ বালিশ নিয়ে নিয়েছে বাবা, দেখ। যা নিয়ে আয় বালিশটা, নিয়ে আয় বাবার থেকে, নিয়ে আয়। সরাবে না দাদা, সরাবে না, নিয়ে নাও বাবার থেকে বালিশটা নিয়ে নাও। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। ঝগড়া করতে গেছে, কেন নিয়েছে দেখলে? এইখানে এনে রাখলে বালিশটা, সুকৃত নিয়ে নিচ্ছে বলে। এই বাবা বলছে তুমি তোমার বালিশ নাও, আমার বালিশ কেন নেবে? দেখেছো? দেখে এই পাঁচ বালিশ পড়ে যাবে, দেখলে?
ও কিন্তু নিজের বালিশটা তোমাকে দেবে না, তোমাকে বড় বালিশটা দিল, জানে ছোট বালিশটা ওর, বড় বালিশগুলো তোমার। ওই যে বাদ দিয়ে দেখ, দাও দাও। এই আস্তে আস্তে ছেড়ে দাও, ছেড়ে দাও। অত্যাচার, আদরের নামে কি অত্যাচার করে আমাকে। ছাড় মা, ছাড়, লাগছে লাগছে লাগছে। আমি কিন্তু বকু বকু করবো, আমার চুলে লাগছে। তো সারা দুপুর তো আর কোনো ভিডিও করিনি, সন্ধেবেলা সেরকম কিছু করিনি, আমরা একটু আড্ডা দিচ্ছিলাম আর সুপ্রিত একটু আইপিএলও দেখছিল। তো এইভাবেই সারা দুপুরটা কেটেছে। আর এখানে সমস্ত কিছু বাইরের বারান্দায় যেগুলো মেলা ছিল এখানে শুকোতে রাখা হয়েছে, কারণ বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে। কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে এই যে রাস্তা পুরো ভিজে, আর ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়েছে, খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে। এই যে এখানে হয়তো বোঝা যাচ্ছে যেহেতু রাস্তার স্ট্রিট লাইটটা পড়ছে এখানে, আর প্রচণ্ড জোরে জোরে হাওয়া দিচ্ছে। হাওয়া তো আগেই দিচ্ছিল, এই পরিস্থিতি এখন এখানে। রাতের বেলা তো আর খুব একটা বোঝা যায় না। তো এই পরিস্থিতি এখন এখানে। তো এমনিতে সুপ্রিত রাতের বেলা রুটিটা কিনেই আনে সব সময়, প্রথম থেকেই। তো আর আজকে তো সেই পরিস্থিতি নেই, তো আজকে আমি এখন রুটি বানাবো। আটাটা মাখাই রয়েছে, জাস্ট রুটিটাই বানাবো, কারণ ঝিনুকের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঝিনুককে খাইয়ে দিয়েছি। একটু বাদে, ও তো 12টার আগে ঘুমাবে না, 11:30 12টার আগে যতই ঘ্যান ঘ্যান করুক, কিন্তু ওর ঘুমোতে ঘুমোতে ঠিক 11:30 12টাও বাজাবেই। এখন বসে বসে আমরা একটুখানি আড্ডা দেবো, মানে আগে আমি রুটিটা বানিয়ে নেবো, আর আড্ডা দিতে দিতে খাবো, তারপরে ঝিনুককে ঘুম পাড়ানোর ব্যাপার আসছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।